মুভির শুরুতেই নিখিল যোশী নামের একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখা যায়। নিখিল নিজের ইচ্ছে মতো চলতে পছন্দ করে। সে একটা কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ করে, সারাদিন কোম্পানিতে কাজ করে আর রাতে দুবাইয়ের রাস্তায় ট্যাক্সি চালায়। আজ নিখিলের সাথে কোম্পানির মালিকের ঝগড়া হয়ে যায়, যার কারণে নিখিল তখনই চাকরি ছেড়ে দেয়। এরপর সে চলে যায় সোজা ট্যাক্সির গ্যারেজে। নিখিলের চাকরি নিয়ে কোনো চিন্তা নেই, তো গ্যারেজে যেতেই ট্যাক্সি গ্যারেজের মালিক সেঠজি তাকে ডাক দেয়। নিখিলকে দুবাইতে ওই সেঠজি নিয়ে এসেছিল। আজ নিখিলের সেঠজির পছন্দ করা পাত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু নিখিল সেখানে যায়নি। নিখিল কি করতে চায় তা সে জানে না, এজন্যই সেঠজি অনেক চিন্তায় থাকে। সে নিখিলকে বোঝায়, কিন্তু কোনো লাভ হয় না। নিখিল জানায় সে নিজের ট্রাভেল এজেন্সি খুলবে, আর নয়তো সে আন্ডারওয়ার্ল্ডের ডন জব্বারের মতো হতে চায়। সে এই দুনিয়ার ভাই হতে চায়, যাতে সবাই তাকে সম্মান করে। কিন্তু সেঠজি তাকে এসব ব্যাপার নিয়ে ভাবতে নিষেধ করে। সে বলে, প্রতিদিন এমন একটা সময় হয় যখন আল্লাহ তাআলা সবার মনের কথা কবুল করে। এইসব কথা বলতে নেই, না হয় একদিন নিখিল অনেক বড় বিপদে পড়বে। তো যাই হোক, নিখিল কোনো কথাই তেমন পাত্তা দেয় না। সে ট্যাক্সি নিয়ে বেরিয়ে যায়। নিখিল রিয়া নামের একটা মেয়েকে খুব ভালোবাসে। রিয়া পেশায় একজন বার ডান্সার। নিখিল প্রতিদিন রিয়ার জন্য অপেক্ষা করে। সে এখনো রিয়াকে সরাসরি বলেনি যে সে রিয়াকে ভালোবাসে, কিন্তু রিয়া সব বোঝে। রিয়া একদিন সরাসরি তাকে বলে, রিয়া সব বোঝে। নিখিল যে তাকে প্রথম দিন থেকে পছন্দ করে এটাও রিয়া জানে, কিন্তু রিয়া একজন বার ডান্সার, আর বার ডান্সারদের সম্পর্কে তো সবাই খারাপ কথা বলে। এই জন্যই রিয়া নিখিলের মনের কথা বুঝেও কখনো কিছু বলে না। আর এই কথাগুলোও কিন্তু রিয়া নিখিলকে বলে না, সে নিজেই আনমনে কথাগুলো বলে। প্রতিদিন নিখিল রিয়াকে কাজে দিয়ে যায়, আবার কাজ থেকে নিয়েও যায়। এভাবেই চলে যাচ্ছে তার জীবন। রিয়া আর নিখিলের সম্পর্কটাও ধীরে ধীরে এগিয়ে যায়। রিয়া মুখে না বললেও সেও নিখিলকে ভালোবাসে। অন্যদিকে আমরা দুবাই এয়ারপোর্টে একজন রহস্যময় ব্যক্তিকে দেখতে পাই। ওই লোকটার নাম বিক্রম। বিক্রম এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা লকারের তালা খোলে, আর সেখান থেকে একটা সুটকেস বের করে। এই সুটকেসের মধ্যে রয়েছে রিভলভার। বিক্রম ওই সুটকেসটা নিয়ে বাইরে আসে। এখন এই বিক্রম কে আর তার কাছে রিভলভার কেন তা আমরা সামনে জানতে পারবো। তো এরপর বিক্রম একটা ট্যাক্সি নেয়, আর এই ট্যাক্সিটা ছিল নিখিলের। ট্যাক্সিতে বসতেই বিক্রম তার ল্যাপটপে কোনো এক মল্লিকা খানের ব্যাপারে সার্চ করে। নিখিল জিজ্ঞেস করে বিক্রম কোথায় যাবে। বিক্রম জানায় সে পিরামিড কমপ্লেক্সে যাবে। নিখিল যেন যত দ্রুত সম্ভব তাকে সেখানে নিয়ে যায়। তো কিছুক্ষণের মধ্যেই নিখিল বিক্রমকে নিয়ে লোকেশনে পৌঁছে যায়। নিখিল সময় মতো লোকেশনে পৌঁছে গিয়েছে দেখে বিক্রম নিখিলকে বলে সে আজকে 5 জন লোকের সঙ্গে দেখা করবে, এরপর আবার সকাল 6টার মধ্যে এয়ারপোর্টে ফিরে যাবে। তাই নিখিল যেন আজ পুরো রাত বিক্রমের সাথেই থাকে। এর জন্য সে নিখিলকে অনেক টাকা দেবে। প্রথমে তো নিখিল রাজি হচ্ছিল না, কিন্তু বিক্রমের জোরাজুরিতে নিখিল রাজি হয়ে যায়। বিক্রম এবার ট্যাক্সি থেকে নেমে মল্লিকার সঙ্গে দেখা করতে চলে যায়। বিক্রম দরজার বেল বাজালে মল্লিকা দরজা খোলে। সে বলে, আপনি নিশ্চয়ই সিবিআই অফিসার রণবীর ওবেরয়, তাই না? তো এখানে দেখা যায় বিক্রম নিজের পরিচয় দেয় না। সে বলে, হ্যাঁ, সে সিবিআই অফিসার। তো মল্লিকা বিক্রমকে ভেতরে নিয়ে যায়। মল্লিকা জানায় দুবাইয়ের পুলিশ অফিসার তাকে জানিয়েছে যে সিবিআই অফিসার তার সঙ্গে দেখা করতে আসবে। আসলে মল্লিকা হলো আন্ডারওয়ার্ল্ডের ডন জব্বারের কেসে একজন সাক্ষী। মল্লিকার কাছে এমন কিছু ইনফরমেশন আছে যা জব্বরকে অপরাধী প্রমাণ করতে সাহায্য করবে। জব্বার এত বড় একজন ডন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত পুলিশের কাছে জব্বরের বিরুদ্ধে উপযুক্ত কোনো প্রমাণ নেই, যার কারণে তারা জব্বারকে ধরতেও পারছিল না। তবে এখন জব্বারের সম্পর্কে সব প্রমাণ দেবে মল্লিকা। কিন্তু সিবিআই অফিসার আসার আগে সেখানে বিক্রম চলে আসে, আর মল্লিকা তাকেই অফিসার রণবীর ওবেরয় ভেবে ভেতরে নিয়ে যায়। মল্লিকা জানায় যে একসময় সে জব্বারের জন্য কোকেইন স্মাগলিং, ড্রাগ স্মাগলিং সহ সব ধরনের অপরাধ করেছে, কিন্তু জব্বার তার বিপদের সময় তার পাশে ছিল না। তাই এখন জব্বারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সে জব্বারের বিরুদ্ধে সমস্ত প্রমাণ দেবে। এসব কথা শোনার পর বিক্রম মল্লিকাকে বলে, সে তো সিবিআই অফিসার নয়, সে এখানে অন্য কাজে এসেছে। মল্লিকা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কে সে, কেন সে এখানে এসেছে? বিক্রম বলে, সে কিলার। আর এই কথা বলেই বিক্রম মল্লিকার মাথায় গুলি করে। মল্লিকা সেখানেই মারা যায়। আসলে বিক্রম একজন কন্ট্রাক্ট কিলার, আর সে এখানে মল্লিকাকে খুন করার সুপারি পেয়ে এসেছে। তো বিক্রম মল্লিকাকে মেরে আবারও নিখিলের ট্যাক্সিতে উঠে বসে। ট্যাক্সিতে নিখিল বসে রিয়ার ছবি দেখছিল। বিক্রম রিয়ার কথা জিজ্ঞেস করলে নিখিল জানায় সে রিয়াকে অনেক ভালোবাসে। একদিন সে রিয়াকে বিয়ে করবে, আর রিয়ার জন্যই সে এই সব কষ্ট করছে। তো এবার নিখিল বিক্রমকে নেক্সট কোথায় যাবে জিজ্ঞেস করে। বিক্রম আবারও তার ল্যাপটপ ওপেন করে, আর এবার সে মুসা নামের একজন লোকের সম্পর্কে সার্চ করছিল, যে কিনা লন্ডন ক্রেকে রয়েছে। তো এবার বিক্রম নিখিলকে লন্ডন ক্রেক নিয়ে যেতে বলে। নিখিলও বিক্রমে নিয়ে সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
নিখিল গাড়ি নিয়ে বের হতেই সেখানে পৌঁছে যায় সিবিআই অফিসার রণবীর ওবেরয়। সিবিআই অফিসার রণবীর ওবেরয় মল্লিকার সঙ্গে দেখা করতেই সেখানে এসেছে, কিন্তু তারা দেখে তারা আসার আগেই কেউ মল্লিকাকে মেরে ফেলেছে। রণবীর সেখানে মল্লিকার নিথর দেহটা দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে দুবাই পুলিশ অফিসার ইব্রাহিম হায়দারও চলে আসে। তারা মল্লিকার ঘর সার্চ করে কিছু কোকেনের প্যাকেট পায়। এখানে পুলিশ অফিসার ইব্রাহিম হায়দার বলে এটা হয়তো কোনো ড্রাগ স্মাগলিং এর জন্য হয়েছে। মল্লিকা নিশ্চয়ই কোনো স্মাগলিং র্যাকেটের সঙ্গে জড়িত, আর সেখানে ঝামেলা হওয়ার কারণেই তারা মল্লিকাকে মেরে ফেলেছে। কিন্তু সিবিআই অফিসার রণবীর বলে এটা কোনো ড্রাগ স্মাগলিং এর জন্য হয়নি। মল্লিকা ছিল জব্বারের কেসের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী, আর এই জন্যই হয়তো জব্বার মল্লিকাকে মেরে ফেলেছে। এখানে পুলিশ আরও জানতে পারে যে খুন হওয়ার আগে এখানে একটা ট্যাক্সি দেখা গেছে। তো এখন তাদের কাজ হলো সবার আগে সেই ট্যাক্সিকে খুঁজে বের করতে হবে। এরই মাঝে নিখিল বিক্রমকে নিয়ে পৌঁছে যায় তার পরবর্তী লোকেশনে। বিক্রম নিখিলকে গাড়ি পার্ক করতে বলে মুসার সঙ্গে দেখা করতে চলে যায়। মুসা তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছাদে বসে ড্রিঙ্কস করছিল। এখানে জানা যায় মুসাও জব্বারের বিরুদ্ধে সাক্ষী দিতে চেয়েছে। তবে মজার ব্যাপার হলো সে এখনো জব্বারের সঙ্গে কাজ করছে, তবে সে আসলে জব্বারের জায়গাটা নিতে চায়, আর তাই সে জব্বারের বিরুদ্ধে বয়ান দেবে। মুসার বয়ান পেলে জব্বার কোনোভাবেই ছাড়া পাবে না, আর তাই মুসা জব্বারের হয়ে কাজ করলেও এখন সে জব্বারের উপর বদলা নেবে। মুসা এসব কথা তার গার্লফ্রেন্ডকে বলছিল, তখনই সেখানে বিক্রম চলে আসে। মুসা তো বিক্রমকে চেনে না, তাই সে বিক্রমকে জিজ্ঞেস করে কে সে, এখানে কেন এসেছে। কিন্তু বিক্রম তার কোনো কথার উত্তর দেয় না, বরং সে মুসা এবং তার গার্লফ্রেন্ডকে গুলি করে মেরে ফেলে। মুসা ওই সময় ছাদের কর্নারে থাকায় তার লাশটা ছাদ থেকে নিচে পড়ে যায়। নিচে নিখিলের ট্যাক্সি দাঁড়িয়েছিল, যার কারণে মুসা সোজা এসে পড়ে নিখিলের ট্যাক্সির ওপর। নিখিল তো ভয়ে ট্যাক্সি থেকে বেরিয়ে আসে। সে বুঝতে পারে না কি হয়েছে। সে বারবার মুসার লাশ ধাক্কা দিতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে আপনার, আপনি ব্যথা পেয়েছেন, আপনি ঠিক আছেন তো। নিখিল মুসাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু মুসা তো অনেক আগেই মারা গেছে। ততক্ষণে সেখানে বিক্রমও চলে আসে। বিক্রমকে দেখে নিখিল দৌড়ে তার কাছে আসে। নিখিল বিক্রমকে বলে এই লোকটা ওপর থেকে পড়ে গিয়েছে, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু বিক্রম একেবারে নর্মাল থাকে। সে নিখিলকে বলে আরে একে তো আমি নিজেই মেরে ফেলেছি, আমি নিজেই ওর মাথায় গুলি করেছি, ও তো বেঁচে নেই, মৃত লোককে হসপিটালে নিয়ে গিয়ে কি হবে। এটা শুনে তো নিখিল যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। সে অবাক হয়ে বিক্রমের দিকে তাকিয়ে থাকে। নিখিল বিক্রমকে জিজ্ঞেস করে কে আপনি, তার মানে আপনি এই লোকটাকে খুন করেছেন। তখন বিক্রম জানায় সে একজন কন্ট্রাক্ট কিলার। যেমন নিখিল একজন ড্রাইভার, তেমনি বিক্রমও একজন কিলার, আর বিক্রমই মুসাকে খুন করেছে। বিক্রম টাকার জন্য যে কাউকে খুন করতে পারে, এটা বিক্রমের কাছে বড় কোনো ব্যাপার নয়। বিক্রমের সব কথা শুনে নিখিল অনেক ভয় পেয়ে যায়। সে বলে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, আর আমি আজকের ব্যাপারে কাউকে কিছু বলবো না। তুমি চাইলে গাড়িও নিয়ে যেতে পারো, তুমি গাড়ি নিয়ে যাও, খুন করো, যাই করো, খালি আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে থাকবো না। নিখিল এসব কথা বলে যখন চলে যাচ্ছিল তখন বিক্রম পেছন থেকে নিখিলের ওপর বন্দুক তাক করে। বিক্রম বলে নিখিলকে আজ সারা রাত তার সাথেই থাকতে হবে। বিক্রম নিখিলকে সারা রাতের জন্য ভাড়া করেছে। এখন নিখিল যদি চলে যেতে চায় তাহলে বিক্রম নিখিলকেও মেরে ফেলবে। এখন নিখিল তো এমনিতেই অনেক ভয় পাচ্ছিল, তার উপরে আবার বিক্রমের হাতে রিভলভার ছিল, যে কারণে নিখিলের কাছেও আর কোনো উপায় ছিল না। তাই সে রাজি হয়ে যায়। বিক্রম নিখিলকে দিয়ে মুসার বডি গাড়ির ডিক্কিতে ঢুকিয়ে দেয়, এমনকি সে নিখিলের ফোনটাও নিয়ে নেয়। বিক্রম পানি দিয়ে ট্যাক্সির গ্লাসটা পরিষ্কার করে দেয়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। নিখিল এখানে খুব ভয় পাচ্ছিল। গাড়ির ডিক্কিতে সদ্য মারা যাওয়া একটা লাশ, আর পেছনে বসে আছে একজন কন্ট্রাক্ট কিলার। কিন্তু নিখিলের হাতে তো আর কোনো অপশন ছিল না। অন্যদিকে সিবিআই আর দুবাই পুলিশ মিলে ক্রাইম স্পটের আশেপাশে যে ট্যাক্সি দেখা গেছে সেটাকে খোঁজ করার চেষ্টা করছে, কারণ তাদের ধারণা সেই ট্যাক্সি খুঁজে পেলে তারা খুনিকেও ধরতে পারবে। এখানে সিবিআই অফিসার বলে নিশ্চয়ই জব্বার কোনো কিলারকে সুপারি দিয়েছে সাক্ষীদেরকে মেরে ফেলার জন্য। যদি এমন হয় তাহলে জব্বারের কেসে যে বাকি 4 জন সাক্ষী রয়েছে তাদের জীবনও ঝুঁকিতে আছে। অনেক কষ্টে তারা জব্বারের বিরুদ্ধে সাক্ষী জোগাড় করেছে। এখন যদি সবাইকে মেরে ফেলা হয় তাহলে জব্বার বেঁচে যাবে। কিন্তু এখানে দেখা যায় পুলিশ ইন্সপেক্টর ইব্রাহিম হায়দার সিবিআই অফিসারের কথায় তেমন গুরুত্ব দেয় না। সে মনে করে এটা কোনো সাধারণ খুন। এদিকে নিখিল কিছুটা যেতেই ট্রাফিক পুলিশ তাদেরকে থামিয়ে দেয়। পুলিশ নিখিলের পাসপোর্ট, আইডি সব ঠিক আছে কিনা সেটা চেক করে, আর নিখিলকে জিজ্ঞেস করে সে কেন ভাঙা গ্লাস নিয়ে ট্যাক্সি চালাচ্ছে। আসলে মুসা ওপর থেকে নিখিলের ট্যাক্সির ওপর পড়ার কারণে নিখিলের ট্যাক্সির সামনের গ্লাস ভেঙে গিয়েছে, আর এই জন্যই পুলিশ এখন তাদেরকে দাঁড় করিয়েছে। হঠাৎ একজন পুলিশ অফিসারের চোখে পড়ে গ্লাসে সেই ভাঙা অংশের রক্ত লেগে আছে। পুলিশ অফিসার জিজ্ঞেস করে এই গ্লাসের রক্ত কোথা থেকে এসেছে। নিখিল বলে আরে এটা তো রক্ত নয়, এটা চিলি সস। আর এখানে রক্তকে চিলি সস প্রমাণ করার জন্য নিখিলকে সেটা মুখে দিতে হয়। তো তারা কোনোভাবে পুলিশকে বিশ্বাস করায় যে এটা রক্ত নয়। এবার পুলিশ বলে গাড়ির ডিকি খোলার জন্য। এটা শুনে নিখিল তো ভয় পেয়ে যায়।
বিক্রমও কিছুটা ঘাবড়ে যায়। সে দ্রুত তার রিভলভারটা রিফিল করে নেয়। কোনোভাবে যদি পুলিশ লাশ দেখে ফেলে তাহলে সে পুলিশকে মেরে ফেলবে। নিখিল ভয়ে ভয়ে ডিক্কির দিকে এগিয়ে যায়। চাবি দিয়ে সে ডিক্কি খুলতেই যাবে, তখনই পুলিশের কাছে ফোন আসে আর জানা যায় আরও একটা খুন হয়েছে। এই খবর শুনে পুলিশ গাড়ির ডিক্কি চেক না করেই সেখান থেকে চলে যায়, আর এইবারের মতো নিখিল বেঁচে যায়। অন্যদিকে পুলিশের কাছে মুসার খুনের খবর পৌঁছে যাওয়ায় তারা ক্রাইম স্পটে আসে। এখানে পুলিশ আগের খুনের মতো একটা টায়ারের চিহ্ন আর রক্ত দেখতে পায়, কিন্তু তারা চারপাশে খুঁজে কোনো বডি পায় না। পাবেই বা কি করে? মুসার বডি তো বিক্রম নিখিলের ট্যাক্সিতে নিয়ে গেছে, আর সেটা নিয়ে সে পুরো দুবাই ঘুরছে। মুসার খুন হয়েছে দেখে এবার সিবিআই অফিসার আবারও বলে এটা জব্বারেরই কোনো ষড়যন্ত্র। জব্বারই কাউকে দিয়ে এই খুনগুলো করাচ্ছে যাতে তাকে পুলিশ অ্যারেস্ট করতে না পারে। এভাবে চলতে থাকলে তো জব্বারের বিরুদ্ধে যতজন সাক্ষী আছে সবাইকে সে মেরে ফেলবে। প্রথমে মল্লিকা আর এখন মুসা, আর বাকি আছে মাত্র 3 জন। যদি এগুলো সত্যিই জব্বার করিয়া থাকে তাহলে বাকি 3 জনের জীবনও সংশয় রয়েছে। খুনি এরপর বাকি 3 জনকে মারতে যাবে। এদিকে বিক্রম নিখিলকে নিয়ে পুরো দুবাই শহর ঘুরছে। বিক্রমের তো কোনো চিন্তা নেই, সে চলে যায় কামাল খানের গান শুনতে। বিক্রম আর নিখিল কামাল খানের রেস্টুরেন্টে যায়। গান শেষ হলে বিক্রম কামাল খানের সঙ্গে দেখা করতে চায়। কিছুক্ষণ পর কামাল খান সেখানে আসে। বিক্রম কামালকে জিজ্ঞেস করে সে জব্বারকে চেনে কিনা। কামাল খান জানায় হ্যাঁ, সে জব্বারকে চেনে। কামাল যখন এই রেস্টুরেন্টটা ওপেন করেছিল জব্বার তখন তার কাছ থেকে টাকা চায়। কামাল প্রথমে টাকা দিতে নিষেধ করে দেয়, যার কারণে জব্বার কামালের ছেলেকে কিডন্যাপ করে। এরপর সে দ্বিগুণ টাকা চাইতে থাকে। পরবর্তীতে কামালের টাকা জোগাড় করতে দেরি হয়, জব্বার তার ছেলেকেই মেরে ফেলে। সেদিনের পর থেকে কামাল জব্বারের উপর প্রতিশোধ নিতে চায়, আর এখন সে জব্বারের বিরুদ্ধে সাক্ষী দিয়ে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। তো বিক্রম আর কামাল কথা বলছিল, তখনই হঠাৎ বিক্রম কামালকে গুলি করে দেয়। আসলে কামাল ছিল জব্বারের কেসের 3য় সাক্ষী, আর তাই বিক্রম এখানে কামালকে মারতে এসেছে, তার গান শুনতে নয়। হঠাৎ বিক্রম কামালকে মারায় নিখিল অনেক ভয় পেয়ে যায়, কিন্তু বিক্রমের এতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিখিলকে বলে তাদেরকে তাড়াতাড়ি বের হতে হবে, এখনো অনেক কাজ বাকি আছে। তো নিখিল কোনোভাবে নিজেকে সামলে বিক্রমকে নিয়ে আবারও বেরিয়ে পড়ে। হঠাৎ নিখিল বিক্রমকে বলে তার গাড়ির পেট্রোল শেষ হয়ে এসেছে, তাই সামনে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিতে হবে। পেট্রোল পাম্পে এলে দেখা যায় এখানের কর্মচারী হলো নিখিলের বন্ধু। পেট্রোল নেওয়ার পর নিখিলের বন্ধু তাকে যখন বিল দেয় তখন নিখিল সেই বিলের পেপারে সিগনেচারের বদলে হেল্প লিখে দেয়। এটা দেখেই সে বুঝতে পারে নিখিল কোনো বিপদে রয়েছে। তাই নিখিল গাড়ি নিয়ে চলে যেতেই ছেলেটা দৌড়ে স্টোরে চলে যায় আর পুলিশকে কল করে। কিন্তু সে পুলিশকে কিছু বলতেই যাবে তার আগেই সেখানে বিক্রম চলে আসে আর পেছন থেকে ছেলেটার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। আসলে বিক্রমের আগে থেকেই সন্দেহ হয়েছিল, তাই সে গাড়ি ঘুরিয়ে আবারও পেট্রোল পাম্পে এসেছে। আর ফিরে এসে দেখে তার সন্দেহই ঠিক, নিখিল তার বন্ধুর কাছে সাহায্য চেয়েছে। তাই বিক্রম নিখিলের বন্ধুকে মেরে ফেলে। এটা দেখে নিখিল প্রচন্ড ঘাবড়ে যায়। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে তাকে বাঁচাতে গিয়ে তার বন্ধু নিজের জীবন দিয়েছে। নিখিল বিক্রমকে বলে তুমি এটা কেন করলে? তুমি যাকে মেরেছ সে আমার বন্ধু ছিল। বিক্রম বলে আমি তো ওকে মারিনি, তুমি ওকে মেরেছ, তোমার জন্যই ও মারা গেছে। তুমি যদি ওর কাছে সাহায্যটা না চাইতে তাহলে তোকে মরতে হতো না, তুমি নিজের জীবন বাঁচাতে তোমার বন্ধুকে ব্যবহার করেছ। তো এই ঘটনায় নিখিল অনেক ভেঙে পড়ে। তার বোকামির জন্য সে তার বন্ধুকে হারিয়েছে। অন্যদিকে সিবিআই আর পুলিশ অফিসার মিলে খুনিকে ধরার চেষ্টা করছে। তারা দুটো স্পটে একটা জিনিস কমন পেয়েছে, সেটা হলো ট্যাক্সি। জানা যায় সেম ভাবে 2 বছর আগে মালয়েশিয়াতেও এমন ঘটনা ঘটেছে। এক ট্যাক্সি ড্রাইভার 7টা খুন করেছিল একই রাতে, আর সকালে সেই ট্যাক্সি ড্রাইভারকে তার ট্যাক্সিতেই মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ইনভেস্টিগেশন করে কোনো প্রমাণ পায়নি। এমনকি কিছুদিন আগে হংকং নিয়েও এমন একটা ঘটনা শোনা গিয়েছিল। এসব ঘটনার প্রেক্ষিতে সিবিআই অফিসার মনে করে এমন কেউ রয়েছে যে ট্যাক্সি বুক করে আর সবগুলো খুন করে। এরপর সকালে সেই ট্যাক্সি ড্রাইভারকে মেরে চলে যায়। আর এখন জব্বারের ক্ষেত্রেও সেই একই জিনিসটা ঘটছে। এদিকে নিখিল তার বন্ধুকে হারিয়ে একদমই ভেঙে পড়েছে। সে এখন আর এক মুহূর্ত বিক্রমের সঙ্গে থাকতে চায় না, কিন্তু বিক্রম তাকে বলে তাকে বিক্রমের সঙ্গে থাকতেই হবে, না হলে বিক্রম তাকে মেরে ফেলবে। বিক্রম আর নিখিল কথা বলছিল, তখনই নিখিলের ওয়াকিটকি বেজে ওঠে। ওয়াকিটকিতে সেটজি বলে নিখিলের মা তার সঙ্গে দেখা করতে চাইছে, সে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তার উপর আবার নিখিলের মা নিখিলকে কল দিলে ফোন বন্ধ বলছে। এই জন্যই সেটজি ওয়াকিটকের মাধ্যমে নিখিলকে খবর দিচ্ছে নিখিল যেখানেই থাকে তাড়াতাড়ি যেন সে তার মায়ের সঙ্গে দেখা করে। তো এবার নিখিল চলে যায় তার মায়ের সঙ্গে দেখা করতে, আর নিখিলের সঙ্গে বিক্রমও যায়, কারণ বিক্রম তো আর নিখিলকে একা ছাড়বে না। তাই নিখিল বিক্রমকেও বাধ্য হয়ে সঙ্গে নিয়ে যায়। নিখিলের মা যে হসপিটালে রয়েছে সেখানে সিবিআই অফিসার আর পুলিশ অফিসাররাও আসে। এমনকি নিখিল আর বিক্রম যে লিফটে ওঠে সেই একই লিফটে তারাও ওঠে, কিন্তু কেউ কাউকে চেনে না।
এদিকে সিবিআই এর কাছে সেই কিলারেরও কোনো ছবি ছিল না, যার কারণে তারা বিক্রম বা নিখিল কাউকেই চিনতে পারে না। তো নিখিল গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করে। নিখিলের মা নিখিলের ফোন বন্ধ থাকায় অনেক টেনশন করছিল। বিক্রমকে তার সঙ্গে দেখে নিখিলের মা মনে করে বিক্রম হয়তো নিখিলের কোনো বন্ধু হবে। সে বিক্রমের সঙ্গে কথা বলছিল। তখনই নিখিল খেয়াল করে বিক্রম তার হাতের সুটকেস সাইডে রেখে দিয়েছে। নিখিল বুঝতে পারে এই সুটকেসের মধ্যেই সব ইনফরমেশন রয়েছে। সে যদি সুটকেসটা নিয়ে পালাতে পারে তাহলে বিক্রম আর কাউকে মারতে পারবে না। তাই নিখিল সুযোগ বুঝে বিক্রমের সুটকেসটা উঠিয়ে সেখান থেকে দৌড়াতে লাগে। বিক্রম যখন এটা বুঝতে পারে তখন সেও নিখিলের পিছনে যায়। দৌড়াতে দৌড়াতে নিখিল আর বিক্রম একটা ব্রিজের ওপর চলে আসে। বিক্রম নিখিলকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন নিখিল আর কোনো উপায় না পেয়ে সুটকেসটা ব্রিজ থেকে নিচে ফেলে দেয়, আর সেটা নিচে পড়ে ভেঙে যায়। ওই সুটকেসের মধ্যেই পরবর্তী দুজন টার্গেটের নাম আর লোকেশন ছিল। এখন যেহেতু সুটকেসটা নেই তাই বিক্রম সেই লোকেদের সম্পর্কে জানতে পারবে না, যার কারণে রেগে গিয়ে বিক্রম নিখিলকে মারতে থাকে। অন্যদিকে পুলিশ অফিসাররা পেট্রোল পাম্পে নিখিলের বন্ধু আর রেস্টুরেন্টে কামাল খানের বডি পেয়ে গেছে। এখন কামালের বিষয়টা তো বোঝা গেল, কিন্তু অফিসাররা এটা বুঝতে পারে না যে পেট্রোল পাম্পের ওই ছেলেটাকে কেন গুলি করা হয়েছে। কামাল খান তো না হয় জব্বরের সাক্ষী ছিল তাই তাকে মেরেছে, কিন্তু পেট্রোল পাম্পের ছেলেটা কেন? এটা নিয়েই তাদের জল্পনা কল্পনা চলছিল। তখনই হঠাৎ তারা খেয়াল করে যে সব খুনের মধ্যে একটা জিনিস কমন, সেটা হলো খুনি সবার মাথায় গুলি করেছে। সে এটা নিশ্চিত করেছে যে ভিকটিম যেন কোনোভাবেই বেঁচে না থাকে। তো যাই হোক, এদিকে বিক্রম নিখিলকে আবারও গাড়ি স্টার্ট দিতে বলে আর সোজা একটা বাড়ির সামনে আসে। বিক্রম নিখিলকে বলে, তুমি ভেবেছো সুটকেস ভেঙে ফেললে আমি আমার নেক্সট টার্গেটের ব্যাপারে জানতে পারবো না? তুমি আমার সুটকেস ভেঙেছো, তাই তুমি আমার নেক্সট টার্গেটের খবর এনে দেবে। সামনে যে বাড়িটা দেখছো এটা হলো আন্ডারওয়ার্ল্ড ডন জব্বারের বাড়ি। তুমি ওই বাড়ির ভেতরে যাবে আর নেক্সট দুজন টার্গেটের লোকেশন আর ছবি নিয়ে আসবে। আসলে এখানে বিক্রম নিখিলকে বিক্রম সেজে জব্বারের সঙ্গে দেখা করতে বলছে। এখন জব্বার তো কখনো বিক্রমকে দেখেনি, তাই কোনটা বিক্রম সে বুঝতেও পারবে না। আর সেই সুযোগে বিক্রম হয়ে নিখিল জব্বারের কাছ থেকে বাকি দুজনের ঠিকানা নিয়ে আসবে। নিখিল তো এটা শুনে অনেক রেগে যায়। সে বিক্রমকে তার গাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু বিক্রম তো গাড়ি থেকে বের হয়ই না, উল্টো নিখিলকে বলে নিখিলের কাছে আর মাত্র কয়েক মিনিট সময় আছে। এর মধ্যে নিখিল যদি কাজটা না করে তাহলে বিক্রম নিখিলের মাকে মেরে ফেলবে। নিখিল তার মায়ের কথা শুনে কিছুটা ঘাবড়ে যায়, কারণ এই পৃথিবীতে মা ছাড়া তার আর কেউ নেই। তাছাড়া বিক্রম যেহেতু নিখিলের মায়ের ঠিকানা জানে, তো সে চাইলেই যে কোনো সময় নিখিলের মাকে মেরেও ফেলতে পারে। তাই আর কোনো উপায় না পেয়ে নিখিল বিক্রম সেজে জব্বারের সঙ্গে দেখা করতে যায়। জব্বার যেহেতু বিক্রমকে আগে দেখেনি তাই সে নিখিলকেই বিক্রম মনে করে। তবে নিখিল জব্বারকে দেখে অনেক ভয় পাচ্ছিল। যদি জব্বার কোনোভাবে ধরে ফেলে যে নিখিল বিক্রম সেজে এখানে এসেছে তাহলে তো সে নিখিলকে মেরে ফেলবে, কিন্তু ভাগ্যবশত জব্বার সেটা বুঝতে পারে না। তো নিখিল জব্বারের কাছ থেকে বাকি দুজন লোকের ইনফরমেশন নিয়ে আবার গাড়িতে ফিরে আসে। অন্যদিকে পুলিশ অফিসার পেট্রোল পাম্পের বাইরের সিসিটিভি ক্যামেরা চেক করলে নিখিলের ট্যাক্সি দেখতে পায়। সর্বশেষ নিখিলের ট্যাক্সি পেট্রোল পাম্পে গিয়েছিল। এখন পুলিশ মনে করছে এই সব খুন হয়তো ওই ট্যাক্সি ড্রাইভার নিখিলই করেছে। তো পুলিশ এবার সেঠজিকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসে। তবে সেঠজিকে এইসব কিছু বলার পর সে কোনো মতেই বিশ্বাস করে না যে নিখিল এসব খুন করেছে। সেঠজি তাদেরকে বলে নিখিল এরকম ছেলেই নয়, সে কোনো খুন করেনি। কিন্তু পুলিশ জোরালোভাবে বলে যে এই সব কিছুর পেছনে নিখিলই রয়েছে। পুলিশ যখন সেঠজির সঙ্গে কথা বলছিল তখন জানা যায় জব্বারের সঙ্গে কেউ দেখা করেছে, যেটা সেখানে লাগানো পুলিশের গোপন ক্যামেরায় ধরা পড়েছে। তাই সবাই চলে যায় সেই সিসিটিভি ফুটেজ চেক করতে। তাদের সাথে সেঠজিও ছিল। সিসিটিভি ফুটেজ চেক করে তারা দেখে নিখিলই সেই ব্যক্তি যে জব্বারের সঙ্গে দেখা করতে গিয়েছে। ক্যামেরায় নিখিলের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। এসব দেখে সেঠজি তো কোনো কথাই বলতে পারে না। সে যেন বিশ্বাসই করতে পারছে না এইসবের পেছনে নিখিল রয়েছে। এদিকে পুলিশ সমস্ত ইনফরমেশনের ভিত্তিতে নিখিলকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট বের করে নেয়। সকল সিগন্যালে নিখিলের ছবি পাঠিয়ে দেওয়া হয়। হঠাৎ কিছু ট্রাফিক পুলিশ নিখিলের গাড়ি দেখতে পায়। সাথে সাথে তারা নিখিলকে তাড়া করে। নিখিলও ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। এখানে নিখিল বুঝতে পারে বিক্রম এতক্ষণ তার গাড়িকে নয় বরং নিখিলকেই ব্যবহার করেছে। আর জব্বারের বাড়িতে পাঠিয়ে বিক্রম নিখিলকে খুনি হিসেবে পুলিশের সামনে দাঁড় করিয়েছে। পুলিশ এখন নিশ্চিত হয়ে গেছে যে নিখিলই এসব খুন করেছে। তাই নিখিলকে এখন কোনোভাবেই পুলিশের হাতে ধরা পড়লে চলবে না। সে দ্রুত গাড়ি চালিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিক্রমের দেওয়া ঠিকানার দিকে এগোতে থাকে। বিক্রমের চতুর্থ শিকারের নাম শেখ মোহাম্মদ আল জুবের, যে কিনা জব্বারের কেসের চতুর্থ সাক্ষী। পুলিশ এটাও বুঝে যায় যে এবার মোহাম্মদ আল জুবেরের পালা। ওই খুনি তাকেই মারতে যাচ্ছে। এদিকে নিখিল এত জোরে গাড়ি চালায় যে একসময় নিখিলের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বিক্রম কোনো মতে তার গাড়ি থেকে বেরিয়ে তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু নিখিলের পা সেখানে আটকে যায়, যার কারণে নিখিল কোনোভাবেই গাড়ি থেকে বেরোতে পারে না। এরই মাঝে পুলিশ সেখানে চলে আসে আর নিখিলকে অ্যারেস্ট করে নেয়। নিখিল বারবার পুলিশকে বলে সে খুন করেনি, খুনি মোহাম্মদ আল জুবেরকে মারতে যাচ্ছে,
কিন্তু পুলিশ তার কোনো কথা শুনে না। একটা পর্যায়ে সে বাধ্য হয়ে পুলিশের মাথায় বন্দুক তাক করে। সে পুলিশের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে সেখানে আটকে রেখে বিক্রমকে ফলো করতে শুরু করে। এদিকে বিক্রম ততক্ষণে অন্য একটা ট্যাক্সি নিয়ে একটা বারে চলে এসেছে। তার কাছে ইনফরমেশন আছে মোহাম্মদ আল জুবের এখানেই রয়েছে। বিক্রম আশেপাশে তাকাতেই মোহাম্মদ আল জুবেরকে দেখতে পায়। বিক্রম ভিড়ের মধ্যে জুবেরের বডিগার্ডদেরকে একে একে মেরে ফেলে। এরই মাঝে সেখানে নিখিল চলে আসে। সে বিক্রমকে দেখতে পেয়ে তাকে আটকানোর জন্য এগিয়ে যায়, কিন্তু দেখা যায় সেখানে নিখিলকে ফলো করে পুলিশ অফিসারও চলে আসে। আর নিখিল যখন বিক্রমের পিছু করছিল তখন পুলিশ নিখিলকে ধরে ফেলে। এখন পুলিশের কাছে যেহেতু নিখিলেরই ছবি ছিল, তাই তারা নিখিলকেই খুনি হিসেবে অ্যারেস্ট করে নিয়ে যায়। নিখিল তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে সে খুনি নয়, খুনি জুবেরকে মারতে এসেছে, কিন্তু পুলিশ কোনো মতেই তার কথা শুনতে চায় না। আর তখনই জুবেরের রুম থেকে কয়েকটা গুলির আওয়াজ শোনা যায়, মানে বিক্রম জুবেরকে মেরে ফেলেছে। গুলির আওয়াজে চারিদিকে হট্টগোল শুরু হয়ে যায়, আর সেই ভিড়ের মধ্যেই বিক্রম সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বিক্রমকে দূর থেকে দেখে ফেলে সিবিআই অফিসার। বিক্রম আর সিবিআই অফিসারের মধ্যে গোলাগুলি শুরু হয়। দুর্ভাগ্যবশত বিক্রম একটা সময় সিবিআই অফিসারকে মেরে ফেলে। এরপর সে তার লাস্ট টার্গেট কে সেটা দেখে নেয়। এখানে দেখা যায় বিক্রমের লাস্ট টার্গেট হলো রিয়া, মানে রিয়াই হচ্ছে জব্বরের কেসের পঞ্চম সাক্ষী। তো সিবিআই অফিসার মারা গেলে নিখিল তার বন্দুক নিয়ে বিক্রমের পিছনে ছোটে। এদিকে বিক্রম সেখান থেকে পালানোর সময় তার হাত থেকে ফোনটা পড়ে যায়, আর সেটা নিখিল খুঁজে পায়। নিখিল ফোনটা হাতে নিয়ে দেখে সেখানে রিয়ার ছবি। নিখিল বুঝতে পারে বিক্রমের নেক্সট টার্গেট হলো রিয়া। নিখিল পাগলের মতো ছুটে ফোন বুথে আসে। রিয়ার যে অনেক বড় বিপদ। নিখিল ফোন বুথ থেকে রিয়াকে ফোন করে, কিন্তু দুঃখের বিষয় সে রিয়াকে সবকিছু বলার আগেই রিয়ার ফোনটা বন্ধ হয়ে যায়। নিখিল বারবার কল দিলেও কোনো লাভ হয় না, তাই সে আর কোনো উপায় না পেয়ে আবারও ছুটতে শুরু করে। তাকে যে করেই হোক রিয়াকে বাঁচাতেই হবে। এদিকে বিক্রম একটা ট্যাক্সি নিয়ে রিয়ার ক্লাবের উদ্দেশ্যে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বিক্রম ক্লাবে পৌঁছে যায়। ওদিকে রিয়া তো এসবের কিছুই জানে না, তাই সে ক্লাবে ডান্স করছিল। বিক্রম তাকে দূর থেকে ফলো করে যাচ্ছে। সে যখন রিয়ার উপর গুলি চালায় তখনই নিখিল রিয়াকে সরিয়ে নেয়, যার কারণে বিক্রমের নিশানা মিস হয়ে যায়। আর এদিকে চারিদিকে হট্টগোল শুরু হয়। নিখিল রিয়াকে নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু ঘটনাক্রমে বিক্রম তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে ফলো করতে শুরু করে। নিখিল কোনো মতে বিক্রমের চোখ ফাঁকি দিয়ে রিয়াকে একটা জায়গায় নিয়ে এসে লুকিয়ে রাখে। এরপর সে একাই বিক্রমের সামনে আসে। নিখিল বিক্রমকে তার কথার জালে ফাঁসিয়ে বিক্রমের হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। আর তারপরেই শুরু হয় দুজনের মধ্যে তুমুল ফাইটের একটা পর্যায়ে রিয়া তাদের সামনে চলে আসে। সৌভাগ্যবশত পুলিশ অফিসাররাও তাদেরকে ফলো করতে করতে ততক্ষণে সেখানে পৌঁছে যায়। পুলিশ অফিসার রিয়ার আওয়াজ শুনেই সেদিকে এগিয়ে যায়। অফিসার দূর থেকে দেখে বিক্রম রিয়া আর নিখিলের ওপর রিভলভার তাক করে রেখেছেন। এদিকে বিক্রম যখন গুলি করতে যাবে তখনই পেছন থেকে কয়েকটা গুলি এসে তার শরীর একেবারে ঝাঁঝরা করে দেয়। আসলে পুলিশরাও বুঝে গিয়েছিল আসল অপরাধী নিখিল নয়, তাই তারা বিক্রমকে গুলি করে আর নিখিলকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অবশেষে নিখিল বিক্রমের হাত থেকে ছাড়া পায়, আর সেই সাথে সে রিয়াকেও বাঁচাতে সফল হয়। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই আজকের গল্পটা